নমস্কার শ্রোতা বন্ধুরা, বৃষ্টি ও গল্প চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আজকে আমার নিবেদন হুমায়ুন আহমেদের একটি গল্প, পাখির পালক। গল্পটি শেষ অবধি শোনার জন্য অনুরোধ রইল। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু হচ্ছে পাখির পালক। হ্যালো জরি। হ্যাঁ, কেমন আছো? আপনি কে বলছেন? আমি একটু থমকে গেলাম। জরি কি সত্যি সত্যি আমার গলা চিনতে পারছে না? তা কেমন করে হয়? হ্যালো, কথা বলছেন না যে? কে আপনি? আমি আনিস। ও তাই বলুন, আপনার কি ঠান্ডা লেগেছে? না তো। গলার স্বর ভারী। আমি ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করলাম। আমার গলার স্বর ঠিকই থাকে, কিন্তু জরির কাছে কখনো মনে হয় ভারী, কখনো ভাঙা ভাঙা। কোনো দিন চিনতে পারে না। হ্যালো জরি, তুমি কি আজ বাসায় থাকবে? কখন বলুন তো? এই ধরো বিকেলে। হুম, বিকেলে থাকবো না। কেন? একটু দরকার ছিল। সন্ধ্যাবেলা থাকবে? না, সন্ধ্যাবেলা জুনু খালাদের বাসায় যাব। কখন ফিরবে? তা কি করে বলবো? জুনু খালা কি সহজে ছাড়বে? রাতে হয়তো ফিরবই না। জরি খিলখিল করে হাসল, যেন রাতে না ফেরাটা খুব একটা হাসি তামাশার ব্যাপার। হ্যালো আনিস ভাই, একটু ধরুন তো, কে যেন আমাকে ডাকছে। আসছি এক্ষুনি। আমি টেলিফোন কানে লাগিয়ে বসে রইলাম। গ্রিন ফার্মাসির ছেলেটা আর চোখে তাকাচ্ছে আমার দিকে। তার মুখে বিরক্তির রেখা গাঢ় হতে শুরু করেছে। সে গম্ভীর স্বরে বলল, কতক্ষণ ফোন ধরে বসে থাকবেন? ইম্পর্টেন্ট কল টল আসতে পারে, লাইন আটকে রাখলে চলে নাকি? এই যে ভাই, আর একটু 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 করে তো 1 ঘন্টা নিয়ে নিলেন। আমি না শোনার ভান করে সামান্য ঘুরে দাঁড়ালাম। লাইনের ওপাশ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। প্রথম কিছুক্ষণ পোঁ পোঁ শব্দ হচ্ছিল, এখন তাও নেই। চারদিকে অখণ্ড নীরবতা। জরি নিশ্চয়ই ভুলে বসে আছে। জরির মা হয়তো রিসিভার উঠিয়ে রেখেছেন। ঘণ্টাখানিক পর আবার করলে কেমন হয়? কি ভাই, আপনার হয়েছে না? কানে নিয়ে আরও কিছুক্ষণ বসে থাকবেন? আমি টেলিফোন নামিয়ে রাখলাম। একটা ময়লা 1 টাকার নোটও বাড়িয়ে দিলাম। পয়সা দিয়ে ফোন করি, তবু এমন যন্ত্রণা। ইচ্ছে করছিল একটা চড় দিয়ে ছেলেটার মুখে আঙুলের দাগ বসিয়ে দিই। হারামজাদা ছোট লোক। কিন্তু সেরকম কিছুই করি না। সারা মুখে একটা তেলতেলে ভাব এনে নরম সুরে বলি, বিজনেস কেমন? সে জবাব দেয় না। নিন, একটা সিগারেট নিন। সে নিতান্ত অবহেলায় সিগারেট ধরায়, আমার দিকে তাকায় না পর্যন্ত। রহমানকে বলে এই শালাকে একটা ধোলাই দিলে কেমন হয়? আজ আমার কিছু করবার নেই, কোনোদিনই অবশ্যই থাকে না, তবে আজ আমি বিশেষ রকম ফ্রি। বাজার করতে যেতে হয়নি, বাবা বাজারে গিয়েছেন। তিনি সপ্তাহে 2 দিন বাজারে যান। আজ হচ্ছে সেই 2 দিনের 1 দিন। আজ তিনি দুপুর পর্যন্ত মাছের বাজারে ঘুরবেন, অসংখ্য মাছ টিপে টিপে দেখবেন এবং শেষ পর্যন্ত কিছু পচা মাছ কিনে অন্ধকার মুখে বাড়ি ফিরবেন। লেবু পাতা দিয়ে সেই মাছ রান্না হবে। বাড়িওয়ালার একটা লেবু গাছ আছে, তার পাতাগুলি আমরা পচা মাছ দিয়ে দ্রুত খেয়ে ফেলেছি। সেদিন বাড়িওয়ালার মেয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছে, এ কি, গোটা গাছটাই দেখি মুড়িয়ে ফেলেছে। এখন থেকে কেউ গাছে হাত দিতে পারবে না, এই সব সহ্য হবে না। গাছ তোলা সহজ ঝামেলা।
বাড়িওয়ালার এই মেয়েটি দারুণ ক্যাটক্যাট করে। মেয়েটির বয়স অনেক, কিন্তু রোগা এবং বেঁটে বলে বয়সটা চোখে পড়ে না। মেয়েটির দাঁত ভাসা, তবে গায়ের রং দারুণ ফর্সা। ফর্সা রঙের যে কোনো মেয়ে দেখলেই আমার মা মনে মনে সেই মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলেন, এবং মার চোখে তার নানা রকম গুণাবলী ধরা পড়তে থাকে। এই পুরুষালী মেয়েটি সম্পর্কে মার মন্তব্য হচ্ছে, বড় তেজি মেয়ে। আজকালকার যুগে তেজি মেয়েরই দরকার, পুতুপুতু মেয়ে দিয়ে কাজ হয় না। আর চুল দেখেছিস, হাঁটু পর্যন্ত। একবার চুল বাঁধতেই এই মেয়ের আছড়ে তেল লাগে। বাড়িওয়ালার এই মেয়েটির সঙ্গে আমার কোনো কথাবার্তা হয় না। সে আমাকে বখাটে ছেলে হিসাবে চেনে। চোখে চোখ পড়তেই সে একটা অবজ্ঞার ভাব ফুটিয়ে তুলতে চেষ্টা করে। আমি গায়ে মাখি না, এই যুগে কোনো কিছু গায়ে মাখতে নেই। এটা হচ্ছে গায়ে না মাখার যুগ। শফিকের ভাষায় মুঁহ মে লাথ মার ফির ভি হাসেঙ্গি। সেই ইদানিং উর্দুতে বাতচিত করছে। কখন যে পাবলিকের হাতে মার খাবে, দিনকাল খারাপ। পাবলিক আজকাল সহজেই চটে যায়। আমি মতিঝিলের দিকে রওনা হলাম। গন্তব্য জলিলের অফিস। সেখান থেকেই জরিকে আবার একটা ফোন করা যাবে। বাসে গাদাগাদি ভিড়। সবগুলি মানুষের গা থেকে ঘামের গন্ধ আসছে, 100 হর্স পাওয়ারের গন্ধ। মাথা ঝিমঝিম করে। তবু তার মধ্যেই জরির সঙ্গে কথাবার্তাগুলি রিহার্সাল দিয়ে রাখলাম। হ্যালো জরি। হ্যাঁ। ইস, টেলিফোন রেখে দিয়েছিলেন কেন? আমার যা রাগ লাগছিল। লাইনটা হঠাৎ করে কেটে গেল। আমি তখন থেকে ফোনের সামনে বসে আছি। সে কি, কোথায় যে যাওয়ার কথা ছিল, যাওনি? যাব কিভাবে, আপনি যদি ফোন করেন? শোনো জরি। হ্যালো, বলুন, শুনছি। আমার পাশের লোকটি হঠাৎ করেই তার কোমর ঝাঁকুনি দিল। কাল্পনিক ফোনের কথাবার্তা থেমে গেল। জরির সঙ্গে কথাবার্তা বলার সময় আমার মনটা অস্বাভাবিক তরল অবস্থায় থাকে বলে আমি কিছুই বললাম না। তবে আমার পাশের রোগামতো লোকটি ঠান্ডা গলায় বলল, ভাইজান, আপনার পাছাটা সামলে রাখেন, বেশি নড়াচড়া করছে। পাছা নাড়ানো লোকটি চোখ লাল করে তাকালো। লোকটি বিশাল। সে থমথমে স্বরে বলল, কি কইলেন? শুনলেন তো কি কইলাম, পাছা সামলান। খবরদার। কাকে খবরদার বলেন? ঘাড় ধরে নামিয়ে দেব, বুঝলেন? এটা পাবলিক বাস, আপনার মামার গাড়ি না। পাছা দোলানো লোকটি থমকে গেল। রোগা লোকটির সাহসের তারিফ করতে হয়। মুক্তিযোদ্ধা ছিল বোধহয়। আমি একটু সরে গিয়ে ওদের জায়গা করে দিলাম। বোঝাপড়া করতে চাইলে করুক, কিন্তু মোটা লোকটি ভড়কে গেছে। লোকটির দেহটাই বিশাল, সাহস নেই। সে প্রেস ক্লাবে অন্য আরেকজনের পা মারিয়ে নেমে গেল। জলিল অফিসেই ছিল। সাধারণত থাকে না, এটা তার নিজের অফিস। নিজের অফিসে না থাকলে কিচ্ছু যায় আসে না। জলিল আমাকে দেখেই ভ্রু কুঁচকালো। এটা সে নতুন শিখেছে। পয়সা হবার পর মানুষ যে জিনিসটা প্রথম শেখে তা হচ্ছে ভ্রু কুঁচকানো। তারপর শেখে কাঁধ ঝাঁকানো। জলিল কাঁধও ঝাঁকালো। এটা বিশেষ ভালো হলো না, ঠিকমতো শিখে উঠতে পারেনি বোধহয়। কিরে, তুই কি মনে করে? আসলাম। তা তো দেখতেই পাচ্ছি। চাস কি? চাই না কিছু। টাকা পয়সা চাইলে পাবি না, বন্ধু বান্ধবদের ধার দেওয়া বন্ধ করে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ, ওই দিন শরীফ এসে 200 টাকা নিয়ে গেল, না দিয়ে পারলাম না, খুব ঝোলাঝুলি। দিয়ে ভালোই করেছিস। আর ভালো, ওই পয়সা কি আর ফেরত পাবো? জলে গেছে।
এত পয়সা তোর, যাক না কিছু জলে। জলিল খুশি হলো। এই প্রথম তার মুখে হাসির একটা আভাস দেখলাম। জলিলকে খুশি করবার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে ওর টাকা পয়সা নিয়ে কথা বলা। কি লাল হয়ে যাচ্ছিস? দূর, কি যে বলিস, বহু কষ্টে 5 লাখ টাকার একটা কাজ ম্যানেজ করেছি, একটা কালভার্ট। তবে মার্জিন থাকবে না, নানান লোকেদের খাওয়াতে হবে। শালা, তুই উঠে গেলি আমাদের মধ্যে। উঠে গেল কথাটা ঠিক না, জলিল বরাবরই উঠেই ছিল। তাদের 2 পুরুষের ব্যবসা, ইটের ব্যবসা, 3-4টা নাকি ব্রিক ফিল্ড আছে। ব্যবসাদারদের ছেলেপুলেরাও পড়াশোনা করে এবং দেখা গেল ভালোই করে। এমএতে দিব্যি 2nd ক্লাস ম্যানেজ করে ফেলল। তারপর একদিন শুনলাম বিজনেস শুরু করেছে, মতিঝিলে অফিস। শফিককে নিয়ে দেখতে এলাম। তেমন কিছু না, ময়লা ময়লা আসবাব, সোফার গদি ছেঁড়া, একটা স্টোনও রেখেছে, শাঁকচুন্নির মতো দেখতে, কথা বলে নাকে। তবে জলিল জমিয়ে ফেলল। ওদের রক্তের মধ্যে ব্যবসা, ধাই ধাই করে উঠে গেল। শাঁকচুন্নির মতো স্টোনটা পর্যন্ত সুন্দর হয়ে গেল। শফিক একদিন বলেই ফেলল, বেটি দেখতে খারাপ না, লদগালদকি করব, প্রথম লদগালদকি, তারপর হোমটোম। তবে স্টোনোটা আমাদের মোটে পাত্তা দিল না। তার বড় সাহেবের আমরা হচ্ছি বেস্ট ফ্রেন্ড, তাতে তার কোনো মাথা ব্যথা নেই, চোখ তুলে তাকায় না পর্যন্ত। জলিল বলল, চাটা কিছু খাবি? দিতে বল। নাকি কফি দিতে বলবো, ভালো কফি আছে। শালা, কফি ধরেছিস নাকি? ধরতে হয়, নানান ধরনের লোকজন আসে, বাংলাদেশে ব্যবসা করা মুশকিল আছে। মুশকিল থাকবেই, মাগনা কেউ পয়সা দেবে নাকি? জলিল সিগারেট বের করে ধরালো, দামি জিনিস, কিন্তু প্যাকেটটা আমার দিকে বাড়ালো না। ইচ্ছা হলে তুলে নিতে পারো, এই ভাব, নিজে থেকে দেবে না, ইঙ্গিতও করবে না। এই কায়দাটিও সে নতুন শিখেছে। ইউনিভার্সিটিতে দেদার বিলাত। তার সঙ্গে আমাদের খাতিরের মূল কারণই ছিল ফ্রি সিগারেট। কফি চলে এলো। আমি অন্যদিকে তাকিয়ে ওর প্যাকেট থেকে সিগারেট নিলাম। জলিল গম্ভীর হয়ে বলল, করছিস কি এখন? কিছুই করছি না। না করলে হবে নাকি, কিছু একটাই লেগে পড়। দেখি। দেখতে দেখতে তো চুল পাকিয়ে ফেলেছিস। পাবলিক ওয়ার্কার্সের ওই চাকরিটা কি হলো, হয় নাই? এটাতে আমার ইন্টারেস্ট নেই, বোগাস জিনিস। বোগাস কেন? আমি জবাব না দিয়ে বললাম, একটা টেলিফোন করব। জলিল সঙ্গে সঙ্গে মুখ অন্ধকার করে ফেলল। আমার এখানে যেই আসে তারই দেখি টেলিফোন করা লাগে। ওই দিন শফিক এসে চিটাগংয়ে কল করলো। এটা কি টেলিফোন এক্সচেঞ্জ নাকি? পয়সা দেবো শালা, মাগনা করব না। পয়সার গাছ হয়েছে তো তোর, কোথায় করবি? সেই তোর জড়ি নাকি যেন তার কাছেই নাকি? আমি জবাব দিলাম না। কেন খামোখা ঝোলাঝুলি করছিস? ওই মেয়ে তোর সঙ্গে ভিড়বে নাকি, শুধু খেলবে। বুঝলি কি করে খেলবে? ওই সব বোঝা যায়। জলিল হাই তুলল। শালা হামবাগ 2টো পয়সা হাতে আসতেই সব কিছু বুঝে ফেলেছে। জলিল বলল, ওই সব চিন্তা বাদ দে, চোখ বুঝে কোনো একটা কিছুতে লেগে পড়। বিজনেস করতে চাস তো সুযোগ সন্ধান দিতে পারি। চুপ থাক, বিজনেস আমি করব না, ছোট লোকের কাজ, ওই সব পোষায় না। জলিল মুখ কালো করে ফেলল। ব্যাটাকে আর একটু ঘায়েল করবার জন্য আমি সরু গলায় বললাম, বিজনেসওয়ালাকে বাড়িওয়ালা বাড়ি ভাড়া দেয় না, মেয়ের বাপ মেয়ে দেয় না। বাংলাদেশে বিজনেসম্যানরা হচ্ছে
শিডিউল কাস্ট। কই দেখি টেলিফোনটা। জলিল ফোন এগিয়ে দিয়ে আরেকটা সিগারেট ধরালো। তার মুখ কালো। আমি তার আঁতে ঘা দিয়েছি। নীলুফার নামের একটা মেয়ের প্রতি তার কিছু রস সঞ্চয় হয়েছিল। মেয়ের বাবা রাজি হয়নি। সোজা বলে দিয়েছেন বিজনেসম্যানদের কাছে মেয়ে দেব না। মাসখানেক জলিল খুব গম্ভীর ছিল। অফিসে গেলে কথা বলতো না। চা খাওয়াতে বললে বলতো চা হবে না, চিনি নেই। খসরুলকে একদিন তো চূড়ান্ত অপমান করল। খসরু ঘরে ফেরবার জন্য 10টা টাকা চেয়েছিল, রিক্সা ভাড়া। জলিল বলেছে, হেঁটে হেঁটে বাড়ি যা, ভিক্ষার পয়সায় রিক্সা চাপতে লজ্জা লাগে না? ভিক্ষা কোথায়, ফেরত দেব। বড় বড় বাদ দিয়ে লাভ নেই, ফেরত দেবার মুড়োত্তর নেই। তাই নাকি? হ্যাঁ, ভিক্ষাই করবি সারা জীবন, ভিক্ষা করবি আর ভিক্ষার পয়সায় রিক্সা চড়বি। তোদের আমার চেনা আছে। মুখ সামলে কথা বল শালা। একটা 49 বসিয়ে দেব মুখে। সেটা পারলেও তো কাজ হতো, সেটাও পারবি না। চোটপাট যা করবার মুখেই করবি। তোদের আমি চিনি। সহজেই লাইন পাওয়া গেল। আমি বললাম, হ্যালো জরি? হ্যাঁ, কে কথা বলছেন? আমি আনিস। বুঝতে পারছি, কিছু বলবেন? তুমি আমাকে টেলিফোন ধরিয়ে রেখে কোথায় গেলে, তারপর আর এলে না? ও মা, কখন? আমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললাম। সত্যি কি তার মনে নেই, না ইচ্ছে করে ভান করছে? জরি ভান করার মেয়ে নয়। হ্যালো জরি, বলুন। তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। কথা থাকলে বলুন, শুনছি। টেলিফোনে বলা যাবে না। এমন কি কথা যা টেলিফোনে বলা যাবে না? আমি সামনাসামনি বলতে চাই। কবে তুমি ফ্রি থাকবে বলো তো? আমি ফ্রি নেই, বাড়ি ভর্তি মেহমান, নানান ঝামেলা। এদিকে এই সপ্তাহে নেপাল যাচ্ছি। কোথায় যাচ্ছ? নেপাল, দুলাভাই নিয়ে যাচ্ছেন। প্রথমে কথা ছিল কক্সবাজার যাব, পরে হিসাব করে দেখলাম কক্সবাজার যেতে যা খরচা, নেপাল যেতেও একই খরচ। শেষে নেপাল যাওয়া ঠিক হলো। কতদিন থাকবে? বেশি দিন থাকবো না, 1 সপ্তাহ। ওখানে থাকার খরচ খুব বেশি। ট্যুরিস্ট স্পট তো, আমেরিকানরা এসে এসে সব জায়গা জিনিসের দাম বাড়িয়ে ফেলেছে। আচ্ছা রাখি। হ্যালো জরি, বলুন। একটু তাড়াতাড়ি বলুন, মা আমাকে ডাকছে। হ্যালো, বলুন কি বলবেন। হ্যালো। আমি কিছু বললাম না। ঠিক সেই মুহূর্তে বলার কিছু পাওয়া গেল না। জলিল বলল, কি কথা শেষ? আমি টেলিফোন রাখতেই জলিল বিরস মুখে বলল, কি করবি এখন, বাড়ি যাবি? আমি উঠে পড়লাম। জলিল বলল, চল নিউ মার্কেট পর্যন্ত লিফট দিই। শোভাহান, গাড়ি বের করতে বলো তো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। গাড়ি কিনেছিস নাকি? এখনও পুরোপুরি কিনিনি, ট্রায়াল দিয়ে দেখছি। 1 সপ্তাহের জন্য ট্রায়াল দিতে এনেছি, তবে বোধহয় কিনব। দাম কত? 1,04,000। পুরনো গাড়ি, কিছু কমবে। আমি 70-এ আছি, এর বেশি হলে নো। খুব টাইট অবস্থা আমার। জলিল আত্মপ্রসাদের হাসি হাসল। গাড়িতে উঠে নিজে থেকেই সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিল। দেখিস ভাই, গাড়িতে ছাই ফেলিস না, একটু টিপটাপ কন্ডিশনে রাখতে চাই। দেখ, হাতলের কাছে ছাইদানি আছে। আমি খুব সাবধানে ছাইদানিতে ছাই ফেলতে লাগলাম। দারুণ আরামের গাড়ি, আরামে চোখ বন্ধ হয়ে আসে। জলিল বলল, কালারটা কেমন দেখেছিস? সোবার না? খুব সোবার। আরেকটা পেয়েছিলাম, লাল। লাল আমার পছন্দ না। এত দাম দিয়ে একটা জিনিস কিনবো, কি বলিস? তা তো ঠিকই।
এই লাইনে গাড়িটা হচ্ছে একটা নেসেসিটি। নানান ধরনের পার্টির কাছে যেতে হয়, সব জায়গায় রিক্সা চেপে গেলে মান থাকে না। তা তো ঠিকই, তুমি এখন নামি লোক। ঠাট্টা করছিস নাকি? না, ঠাট্টা করব কেন? শরৎ কেমন লাগছে? ভালোই। ভালো বললে হবে না, বুঝলি, ক্লাসিক জিনিস। নে নে, আর একটা সিগারেট নে। থাক, এইমাত্র তো খেলাম। তাহলে রেখে দে একটা, ভাত খাওয়ার পর খাস। জলিল আমাকে যথেষ্ট খাতির করল, বাসার সামনে এনে নামিয়ে দিল। খেতে বসে দেখি বাবা আজ ভালোই বাজার করেছেন। মাছ পচা নয়, টাটকা সরপুটি। মা হাসি মুখে বললেন, বাজারে আজ মাছ সস্তা গেছে। তাই নাকি? খুব সস্তা। বাবা আজ অফিসে যাননি দেখলাম। তার শরীরটা ভালো না। কি হয়েছে? বুকে নাকি ব্যথা করছে, শুয়ে আছেন। বয়স হয়েছে তো। দুপুরে খাওয়াটা ভালোই হলো, তবে বেচারা বাবা খেতে পারলেন না, বিছানায় উবু হয়ে শুয়ে বসে রইলেন। মা বললেন, বিকেলে তোর বাবাকে মগবাজারে নিয়ে যাস। ঠিক আছে, নিয়ে যাব। মগবাজারে আমার এক মামা থাকেন, ডাক্তার। বিনা পয়সায় আমাদের চিকিৎসা করেন। চিকিৎসা ভালোই করেন, রোগ সারে। পান খাবি? দাও একটা। মা পান এনে দিলেন। তাকে হাসি খুশি মনে হলো। তিনি বিছানায় পা উঠিয়ে বসলেন। বাড়িওয়ালির বউ এসেছিল আজকে, বুঝলি? কেন? নানান গল্পগুজব করল। শেষে বলল, আমার মেয়েটার জন্য একটা ছেলে দেখেন তো আপা, ভালো পরিবারের শিক্ষিত ছেলে হলেই হবে। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের কিছু একটা ব্যবস্থা আমরাই করব। নজরটা তোর দিকে, বুঝলি তো? তুমি কি বললে? আমি কিছু বলি নাই। আগ বাড়িয়ে কিছু বললে ভাববে আমাদের গরজ, কি দরকার? আমি চুপ করে রইলাম। মা বললেন, কথায় কথায় আবার শুনিয়ে দিল মেয়ের নামে 25,000 টাকা জমা আছে। তা আছে ঠিকই, টাকার কুমির। মা তৃপ্তির হাসি হাসলেন। আমি বারান্দায় গিয়ে জলিলের সিগারেটটা ধরালাম। খাবার পর একটা দামি সিগারেট বেশ লাগে, মনের মধ্যে অনেক উচ্চ শ্রেণীর ভাব আসে। বাড়িওয়ালার মেয়েটা বারান্দার চেয়ার পেতে বসে আছে। দূর থেকে তার ফর্সা হাত দেখা যাচ্ছে, চুলগুলি ছাড়া। মা ঠিকই বলেছেন, লম্বা চুল মেয়েটার। জড়ির চুলও কি লম্বা? আমি কখনো লক্ষ্য করিনি। জড়ির মতো মেয়েদের কখনো খুঁটিয়ে দেখা যায় না। এদের সঙ্গে দেখা হয় স্বপ্নে। স্বপ্ন সবসময়ই অস্পষ্ট।